সেই লাল শার্ট পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল, সে একজন পুলিশের সদস্য। তার নাম মিজানুর রহমান। তার বিপি নং 97 17 19 72 43। লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান। লাল রঙের টি শার্ট পরা এই যুবক নূরকে নির্দয়ভাবে আঘাত করেছে। স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে ব্যক্তিকে আমরা দেখলাম নুরুল হক নূরকে যখন পুলিশ সেনাবাহিনী পিটিএম আদামরা করে ফেলে, তখন তিনি একটি সিঁড়িতে গিয়ে, একটি ভবন বা মার্কেটের সামনের সিঁড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বসে পড়ে। মানে তার আহত অবস্থায় সে গিয়ে বসে পড়ে, দাঁড়িয়ে থাকতে পারে না। এ সময় সেনাবাহিনী পুলিশের বেষ্টনীর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেরুন নাকি বলে কালারটি, এই গেঞ্জি পরা এই যুবক নুরুল হক নূরকে এই আহত অবস্থায় সাপের মতো পেটাতে থাকে। নুরুল হক নূর একসময় তার স্লোগান কাঁপিয়েছে গোটা দেশ। আজ সেই নূরই হামলার শিকার হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে পুলিশ সেনাবাহিনীর সাথে মিলে লাল টি শার্ট পরা এক ব্যক্তি গতকাল ভিপি নুরুল হক নূরের ওপরে হামলা চালায় এবং সেই লাল টি শার্ট পরিহিত সেই ব্যক্তির পরিচয় অবশেষে পাওয়া গেছে। সেই ব্যক্তির পরিচয় কি, তার নাম কি, অবশেষে সেটি জানা গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই লাল টি শার্ট পরা লোকটি কে, কেন, কি কারণে, কিসের জন্য নুরুল হক নূরের ওপরে সেনাবাহিনী পুলিশের সাথে মিলে হামলা করে, মারধর করে, এটি নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন। অনেকে বলছিলেন যে এর পরিচয় কি, কিসের জন্য সেনাবাহিনী একে ছেড়ে দিয়েছে এবং সেনাবাহিনীর সাথে মিলে ভিপি নূরের ওপরে হামলা করা এই ব্যক্তির ক্ষমতা আসলে কি, ক্ষমতার উৎস কি। অবশেষে জানা গেল সেই লোকের পরিচয়, সেই ব্যক্তির পরিচয়। ভিপি নুরুল হক নূরের ওপরে হওয়া সেই টি শার্ট পরা লোকের হামলার ঘটনাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিস্তারিত বর্ণনা দিয়েছে। সেই লাল টি শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় কি, সেটা আমরা রাশেদ খানের মুখ থেকেই শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আমাকে খুব গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি। আমি তাকে পাঠিয়ে স্পষ্টভাবে বলেছি এই সন্ত্রাসকে গ্রেপ্তার করতে হবে। ডিএমপি কমিশনার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেপ্তার ইতিমধ্যে করেছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই লাল শার্ট পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল, সে একজন পুলিশের সদস্য। তার নাম মিজানুর রহমান। তার বিপি নং 97 17 19 72 43। সে নুরুল হক নূরের উপর হামলা করে নাই। সে নুরুল হক নূর মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে, কারণ সম্রাটের পাঞ্জাবির কালার আর নুরুল হক নূরের পাঞ্জাবির কালার প্রায় একই রকম ছিল, চেহারা দেখতে প্রায় কাছাকাছি, কিছুটা মিল আছে এবং কাছাকাছি বাসা ছিল। এই পুলিশের সন্ত্রাস সেইভাবে হামলা চালিয়েছে। মিজানুর রহমান তার নাম। স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে ব্যক্তিকে আমরা দেখলাম নুরুল হক নূরকে যখন পুলিশ সেনাবাহিনী পিটিএম আদামরা করে ফেলে, তখন তিনি একটি সিঁড়িতে গিয়ে, একটি ভবন বা মার্কেটের সামনের সিঁড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বসে পড়ে। মানে তার আহত অবস্থায় সে গিয়ে বসে পড়ে, দাঁড়িয়ে থাকতে পারে না। এ সময় সেনাবাহিনী পুলিশের বেষ্টনীর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেরুন নাকি বলে কালারটি, এই গেঞ্জি পরা এই যুবক নুরুল হক নূরকে এই আহত অবস্থায় সাপের মতো পেটাতে থাকে। নুরু বসে থাকে আর সে পেটায়। আর দুজন নারী যারা হয়তো নূরকে সেভ করতে যাবেন, মানে যারা নূরকে সেভ করতে দুজন নারী এগিয়ে আসলে পুলিশ তাদের আটকে রাখে। তার মানে পুলিশ সেনাবাহিনী ওই ছেলেকে, এই টি শার্ট পরা লোককে ছেড়ে দেয় নুরুল হক নূরকে পেটাবার জন্য। প্রথমে আমাদের কাছে মনে হয়েছে এই ছেলেটি আমাদের নিরাপত্তা বাহিনীর কোনো গোয়েন্দা টিমের হবে, সিভিল পোশাকে, তার বডি চুল টুল দেখে তাই মনে হচ্ছে। পরবর্তী দেখলাম অন্যান্য ভিডিওতে যে পুলিশ সেনাবাহিনী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, মানে শেষের দিকে, কাজ শেষ, এবার তুমি সরে যাও। এই ছেলেটার আইডেন্টিফিকেশন করা খুব জরুরি। এই ছেলেটার পুরো তথ্য জানতে হবে, তার ডিটেল তথ্য।
বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা বাহিনীকে বলবো এই ছেলেটা পুরো টাকা তৈরি করুন। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে ফেঁসে যাবেন, লিখে রাখেন। প্রথমত, যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেই অঞ্চলে পুলিশের দায়িত্বশীলরা আটকে যাবে, কোনো ছাড় নেই। এই বিষয়টিকে বিএনপি জামাত খুব স্ট্রংলি নিয়েছে। যাদের উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। একটা কথা বলি শোনেন, বাংলাদেশের সেনাবাহিনী তখনই ক্ষমতায় আসতে পারবে যখন দেশের জনগণ চায়। যেমন 1/11-এ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে জনগণ সেনাবাহিনী আসার পর খুশি হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এমন পচা পড়ছে, এই মুহূর্তে মানুষের 10% আস্থা সেনাবাহিনীর উপর নেই, পুলিশের উপর তো নেই। যতই পুলিশ সেনাবাহিনী মনে করুক জাতীয় পার্টি স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, জাতীয় পার্টির এই দাবি অনুযায়ী আপনারা ক্ষমতায় বসতে যদি চান বসে দেখতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে আমাদের পোশাকি বাহিনীর, তারা যদি অবৈধ পথে ক্ষমতায় বসতে চায়। বিষয়টা হলো হাসিনার বিরুদ্ধে সব দল যেমন ঐক্যবদ্ধ, কালকে যদি জলপাই রঙের কেউ বসে পড়ে তার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হবে। একটা বিষয় মনে রাখবেন, রাজনৈতিক দলগুলোকে যত বিভাজিত দেখা যাক না কেন, তারা ক্ষেত্র বিশেষ সব এক জায়গায় হয়ে যাবে। এখানে কেউ ন্যূনতম স্বপ্ন দেখবেন না। 2 নম্বর বিষয়, এই ছেলেটিকে অবশ্যই খুঁজে বের করবেন পুলিশের ভাইরা, দায়িত্বশীল ভাইরা যারা আছেন, নতুবা আপনাদের গদি ধরে আমরা টান দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, প্রত্যেকে টান দেবো আপনাদের গদি ধরে। একদম ক্লিয়ার কথা, একে খুঁজে বের করতেই হবে। যদি বের করতে না পারেন ধরে নেবো এরা কারা। তারপর আমাদের দ্বিতীয় প্ল্যান শুরু হবে আপনাদের বিরুদ্ধে। কাকে কোথায় ধরতে হবে, খোঁচা দিতে হবে, আটকাতে হবে সেটা আমরা বুঝি, কাপড় খুলতে হবে সেটাও আমরা বুঝি। পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে নুরুল হক নূরের উপর এই ছেলেরা কিভাবে আক্রমণ করে, নিজে দাঁড়িয়ে পুলিশ তাকে মারতে দেয় এবং বাকিদের আটকে রাখে, কেউ যেন নুরুকে সেভ করতে না পারে। সে নিজের মনের মতো সাপের মতো পেটায় নুরুকে। কল্পনা করেন, ক্যামেরার সামনে, সকল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ফুটেজটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আসেন 2 নম্বর বিষয়, জাতীয় পার্টিকে সরকার সেভ করতে চায় কেন? সরকার বা যারাই হোক, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে। শেখ হাসিনা এস আলমের কাছ থেকে 4,500 কোটি টাকা যে নিয়েছে, তারপরের ফলাফল দেখতে পাচ্ছেন রাষ্ট্রের ভেতরে কি ঘটতে শুরু করেছে। 3টা বড় ঘটনা, ছাত্রদের উপর পুলিশের আক্রমণ, ডিআরইউতে মঞ্চ 71 নামে আওয়ামী লীগের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা, 3 নম্বর নুরুল হক নূরের উপরে এই ন্যাক্কারজনক হামলা। আগামী দিন কি ঘটবে চিন্তা করতে থাকেন। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, জামাত ইসলাম, বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের যে বিবৃতি দেখলাম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের যে কি বলবো যে প্রতিবাদ দেখলাম, আমরা এর তীব্র নিন্দা জানাই। ভাই আপনি নিন্দা দিয়ে কি জাতি কিছু যায় আসে? আপনি নিন্দা জানালে কি না জানালে কি? জামাত ইসলামের গোলাম পরওয়ার সাহেব, আপনাকে বলি, আপনারা যদি এই ভাসুরের নাম উচ্চারণ না করেন আপনাদের রাজনীতিও চলে যাবে সেই ড্রেনের মধ্যে। রাজনীতি করতে আসছেন না ফাজলামি করতে আসছেন? আপনারা তো ইসলামী দল দেন, আপনাদের মতো তো কি বলবো মুখে ভাষায় মানে লজ্জা লাগে। ফাজলামি করতে আসছেন গোলাম পরওয়াররা, ক্ষমতায় বসে গেছেন, এত শখ আপনাদের, নির্লজ্জের মতো কথা বলেন। এইটুকু কথা বলার সাহস না থাকলে রাজনীতি না করে বাসা গিয়ে শুয়ে থাকেন বউর পাশে। এইসব ইতর রাজনীতিবিদদের জন্য বাংলাদেশটা ধ্বংস হয়। তার সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করছে সেনাবাহিনী, পুলিশ। সেনাবাহিনী পুলিশের নামটা উচ্চারণ করতে পারছে না বিএনপি, জামাত, কোনো দল পারে না। একমাত্র হাসনাতকে দেখলাম ইঙ্গিত দিয়ে কথা বলছে, মাসুদকে দেখলাম কচু ক্ষেতের কথা উল্লেখ করেছে। আপনার মাসুদকে, এই বাচ্চা বাচ্চা ছেলেরা সাহস করতে পারে, আর আপনারা ক্ষমতার লোভে সবকিছু ম্যানেজ করতে চান। সেনাবাহিনীকে মানে খেপাতে চাচ্ছেন না, পুলিশকে খেপাতে চাচ্ছেন না। রাজপথে এরা আপনাদের গুলি করেছে, এরা আপনাকে সেভ করে নেই, সেভ করেছে মাসুম বাচ্চাগুলো। রাজনীতি করতে আসেন অভিজ্ঞ রাজনীতিবিদ, দল থেকে শিখিয়ে দেয়, ওটা বলা যাবে না। তাহলে এই দেশ বাকশাল মুক্ত হবে কি করে, এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হবে কি করে যদি ভাসুরের নাম উচ্চারণ করতে না পারেন? একটা প্রতিবাদ আন্দালিব রহমান পার্থ, আসিফ নজরুল, জামাত, বিএনপি কারো স্টেটমেন্টে দেখলাম না উল্লেখ করেছে সেই সংস্থাগুলোর নাম, কেউ নাম উল্লেখ করে নাই। অথচ পুরো জাতি ভিডিওতে দেখছে, কারণ ওরা ক্ষমতায় বসাবে তো ওদের নাম উচ্চারণ করা যাবে না। তাহলে আপনাদেরকে আমরা ভোট দেবো কেন? ওরা তো ক্ষমতায় বসে, ভোটের দরকার কি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে? বলেন। আমরা কয়েকটা ফটো কার্ড আপনাদের দেখাই, তাহলে বুঝবেন মানে একটা নির্লজ্জ জাতির মধ্যে আমরা প্রবেশ করেছি। আমরা বিএনপির স্টেটমেন্টটা একটু দেখেন, তাহলে বুঝবেন বিএনপি কি লিখছে। দর্শক দেখতে পাচ্ছেন তো আপনারা, দেখেন কোথাও কি লিখছে? তাদের নামগুলি বড় বড় করে লিখছে কারা প্রতিবাদ জানিয়েছে। দেখেন আপনারা ভালো করে, কোথাও লেখে নেই কারা আক্রমণ করেছে, কেন আক্রমণ করেছে, কিচ্ছু নাই। আসেন আমি আপনাদেরকে আরো কিছু ফটো কার্ড দেখাই। এই রাজনীতিবিদরা নাকি দেশ স্বাধীন করবে, এই রাজনীতিবিদদের অবস্থা দেখেন। বিএনপির স্টেটমেন্ট দেখেন, ভালো করে খেয়াল করেন, কেউ লিখে নাই কারা মেরেছে, কাদের নিন্দা জানায়,
ভাই তোর এই নিন্দা দিয়ে কি জাতির কোনো মানে কিছু হবে? এই নিন্দা তো তোদের রুটিন ওয়ার্ক। একটা নিন্দা শুধু লিখে রেখে নামটা চেঞ্জ করে দিলেই হয়, আর কিছু করা লাগে না। একমাত্র দেখেন হাসনাত আব্দুল্লাহ কি লিখেছে, আপনারা একটু ভালো করে দেখেন। হাসনাত আব্দুল্লাহ লিখছে, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11 মার্চ প্রকাশ করে দেই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নুরু ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না। কে বলছে এটা? হাসনাত আব্দুল্লাহ। আমি যতগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দলের প্রতিবাদ দেখেছি, বিশ্বাস করেন আমি লজ্জিত হয়েছি যে একটা রাজনৈতিক দলের সাহস হলো না তারা একটা স্টেটমেন্ট দিবে যে পুলিশের উপর বা সেনাবাহিনীকে নিয়ে যারা প্রকাশ্যে মেরেছে তারা চোখে দেখেছে কিন্তু কেউ উচ্চারণ করতে পারেনি। এটা যে কত বড় লজ্জা আমাদের জন্য জাতি হিসাবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি সবগুলো দলের স্টেটমেন্ট দেখেছি, আপনাদেরকে হয়তো এখন সবগুলো দলের স্টেটমেন্ট নতুন করে দেখাতে চাচ্ছি না, কিন্তু প্রশ্ন হলো কেন এই ঘটনা বলেন? আমি আপনাদের বলি, নুরুর পর টার্গেট কে? নুরুর পর টার্গেট হাসনাত আব্দুল্লাহ। যে কোনো সময় তাকে এভাবে পেটানো হবে। যারা কচুখ্যাত বা সেনাবাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে তারা প্রত্যেকে টার্গেট হবে, লিখে রাখেন। আর শত্রুদের টার্গেটটা কি? দুটো। এক, দেশকে অস্থিতিশীল করবে, তারপর দেশের যে কোনো সময় একটা জরুরি অবস্থা জারির চূড়ান্ত পরিকল্পনা আছে একটা গ্রুপের। যেহেতু এখন পর্যন্ত বিএনপির সবচেয়ে প্রিয় মানুষ ক্ষমতায় বসে আছে শাহাবুদ্দিন চুপ্পু, এটা হলো বিএনপির ঘরের জামাই। বিএনপি এই লোককে সরাতে চায় না কখন, কারণ সংবিধান সংকটে পড়বে। একটা অসাংবিধানিক সরকারে বিএনপি সাংবিধানিক একজন ব্যক্তিকে বসিয়ে রেখেছে। বিএনপি এটার জন্য মাসুল দেবে, লিখে রাখেন, লিখে রাখেন। গত 16 বছর বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে বহুবার গেছে, তারপরও নিজেদের ভুল চালে বা নিজেদের ভুল পরিকল্পনায় হেরেছে। সেই বিএনপি এখনো ভুল করে যাচ্ছে। যে কোনো সময় সেটা মানে আমাদের ওপার প্রান্ত থেকে এপার প্রান্তে একটি বার্তা আসবে, তিনি যে কোনো সময় ডিক্লেয়ার করে দেবে। কারণ গণমাধ্যমগুলো তাদের কেউ জানবে না, হঠাৎ করে দেখবেন গণমাধ্যমের 40টা টেলিভিশনের ক্যামেরা সেখানে হাজির। প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করে দিবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিতে পারেন, কিচ্ছু করার নেই। কারণ এট এ টাইম তখন পুরো দেশে আওয়ামী লীগ ঢুকে পড়বে। আওয়ামী লীগ তো ঢুকেই আছে, কয়েকজন নেতা শুধু পালিয়ে আছে, ওরা ক্ষমতা টেক ওভার করতে পারে। সেই জন্য রাষ্ট্রকে একটা ক্রুশিয়াল মুভমেন্টে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ডাকসু নির্বাচনের আরেকটি পরিকল্পনা আসবে, এই ডাকসু কেন্দ্রিক আরেকটা খেলা ঘটবে, লিখে রাখেন। যদি সতর্ক না থাকেন হঠাৎ করে দেখবেন প্রতিদ্বন্দ্বী দুটো গ্রুপের মধ্যে একটা ঘটনা ঘটবে, সেখানে নেপথ্য থেকে এজেন্সি সেই ঘটনাকে বৃহৎ করবে, লাশ ফেলে ডাকসু নির্বাচনকে বানচাল করবে। যদি একটু রাজনৈতিক বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করেন, নুরুল হক নূরকে পেটানো হয়নি, এই পেটানোটা হয়েছে বিপ্লবের চেতনাধারী সবাইকে। এই মাইকটা তারেক রহমানের পিঠে পড়েছে, এই মাইকটা ডক্টর শফিকুর রহমানের পিছনে পড়েছে, মানে পিঠে পড়েছে, এই মাইকটা এনসিপি নাহিদের পিঠে পড়েছে, যারা জুলাই বিপ্লবের অংশীদার। নুরুকে দিয়ে কেবল শুরু হয়েছে, কারণ তারা মৌকা মতো নুরুকে পেয়ে গেছে। নুরুর ব্যাপারে, নুরুর অ্যাক্টিভিটিসে অনেকের ক্ষোভ আছে, সেই ক্ষোভটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করেছে। কিন্তু তার উপর ক্ষোভ থাকা মানে এই না যে জুলাই বিপ্লবের আমার অংশীজনকে আমি মার দেওয়ার সুযোগ দিব, তাকে পেটাবার সুযোগ দিব কাউকে, ফ্যাসিস্টদের। পুলিশ এবং সেনাবাহিনীর যারাই কাজটি করেছেন তারা নিঃসন্দেহে ফ্যাসিস্টদের দোষক। আইএসপিআর যে বক্তব্যটি দিয়েছে সেটাকে আমরা গ্রহণ করতে পারছি না। আমি বলবো, যদি সেনাবাহিনীর মধ্যে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা কেউ ঘটিয়ে থাকে তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়। যদি পুলিশের ভেতরে, আমি জানি এই মুহূর্তে ডিএমপি, এসবি, ডিবিতে যারা বসছেন ম্যাক্সিমাম বিএনপি ভাইয়েরা, চিনি ব্যক্তিগতভাবে আমি অনেকেই, আস্তে আস্তে সব ফরম্যাট ভেঙে বিএনপি সমর্থিত অফিসারদের ঢাকা এখন পদায়ন করা হচ্ছে। কারণ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই দ্রুত ঢাকার ভেতরে ডিএমপি বলি, এসবি বলি, ডিবি বলি, গুরুত্বপূর্ণ জায়গায় সব বিএনপির অফিসাররা বসে গেছে। তারপরে এই ঘটনা কি করে ঘটে, বিএনপির ভাইদের বলবো প্লিজ পুলিশ ভাইদের এই ব্যাপারে সতর্ক করুন। নুরুল হক নূর একসময় শাহবাগে তার স্লোগান কাঁপিয়েছে গোটা দেশ। আজ সেই নূরই হামলার শিকার হলো। প্রশ্ন হচ্ছে, এই হামলা থেকে আসলে কার লাভ হলো? আর এই ঘটনার পেছনে কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক
পুরনো রাজনৈতিক কৌশল। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কেন এই হামলা ঘটলো এমন এক সময়ে যখন ইউনূস সরকার কোণঠাসা, কে লাভবান হলো, কে ক্ষতিগ্রস্ত হলো, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলার পর আবার কি শুরু হলো এক শত্রু নীতি। চলুন বিশ্লেষণ করি। প্রথমে একটু পেছনে যাই। গত এক মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক সমালোচনার মুখে। মুক্তিযোদ্ধা গ্রেপ্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার, নামকরা সাংবাদিকরা জেলে, তারপর মব সহিংসতা, বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপ, ফলাফল জনগণের আস্থা তলানিতে। আর রাজনৈতিক দলগুলো তারা প্রকাশ্যে বলছে এই সরকার ব্যর্থ। এনসিপি এমনকি ছোট ছোট বাম ঘরানার দলগুলো ইউনূস সরকারের সমালোচনায় সোচ্চার। এই অবস্থায় যদি সরকারকে নিয়ে সমালোচনা চলতেই থাকে তাহলে কি হতো? ডক্টর ইউনূসের বৈধতা ভেঙে পড়ত, রাজনৈতিক দলগুলো বিকল্প নেতৃত্বের কথা ভাবতে শুরু করত। ঠিক তখনই নুরুল হক নূরের ওপর হামলা হলো। হামলার খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তে স্লোগান উঠল, আওয়ামী লীগ ফিরছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। রাজনৈতিক মহলের বার্তা গেল, জাতীয় পার্টির ঘাড় ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছে। একসময় যে বিএনপি, এনসিপি, ইসলামী দলগুলো এমনকি বাম ঘরানার দলগুলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তারা আবার স্বর নরম করছে। কারণ আওয়ামী লীগ ফিরে আসার ভয় তাদের সকলের জন্যই অভিন্ন শত্রু। এই ভয় ডক্টর ইউনূসের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। রাজনৈতিক দলগুলো বলছে, যতই ক্ষোভ থাকুক, আওয়ামী লীগ ঠেকাতে হলে ঐক্যবদ্ধ থাকতেই হবে। এর আগে গত মে মাসেও আমরা দেখেছিলাম, যখন মোহাম্মদ ইউনূস হুমকি দিয়েছিলেন পদত্যাগের, তখন সব দল একযোগে তাকে অনুরোধ করেছিল ক্ষমতায় থাকতে। বর্তমানে বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগের নাম যখনই ফেরার সম্ভাবনা হিসেবে আসে, তখনই এক ধরনের ঐক্যবদ্ধ মনোভাব তৈরি হয়। নুরুল হকের উপর হামলার পর ঠিক সেটাই দেখা গেছে। এটাই কি সেই পুরনো কৌশল যা আমরা এর আগেও দেখেছি? আপনাদের মনে থাকার কথা মে মাসের ঘটনা। তখনও ইউনূসের নেতৃত্বাধীন সরকার চরম সমালোচনার মুখে পড়েছিল। আইন শৃঙ্খলা অবনতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক দমন নিপীড়ন ইত্যাদি অভিযোগে সরকার কোণঠাসা হয়ে যাচ্ছিল। ডক্টর ইউনূস নিজেও হুমকি দিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন। কিন্তু হঠাৎ খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। এরপরই সব দল তার পক্ষে দাঁড়িয়ে যায়। সমালোচনা বন্ধ, সব দোষ ভুলে ঐক্যবদ্ধ হওয়া। এই ধরনের কৌশল নতুন নয়। যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ চরমে পৌঁছায়, তখন একটি ভয় দেখিয়ে ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হয়। মে মাসের ঘটনাটি উদাহরণ হিসেবেই যথেষ্ট। আজকের পরিস্থিতিতে সেই কৌশলেরই পুনরাবৃত্তি কিনা, সেটি বড় প্রশ্ন। হামলার পরপরই একই ন্যারেটিভ শোনা যাচ্ছে, আওয়ামী লীগ ফিরছে, বিভেদ বন্ধ করো। এবার আসি মূল প্রশ্নে। নুরুল হক নূরের উপর হামলা থেকে সবচেয়ে বেশি লাভবান হলো কার? প্রথমত লাভবান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা যখন তলানিতে চলে যাচ্ছিল, ঠিক তখনই এই হামলা সমালোচনার ফোকাস সরিয়ে নিল। সব রাজনৈতিক দল এক শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো। ভয়ভিত্তিক ন্যারেটিভ আবারও প্রতিষ্ঠিত হলো, আমরা না থাকলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। দ্বিতীয়ত গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর হঠাৎ করে আবারও হিরো ইমেজ পেলেন। এই হামলা তাকে ভিকটিম হিসেবে পজিশন করেছে, যা রাজনৈতিক পুঁজি হিসেবে কাজে লাগতে পারে। আর তৃতীয়, আংশিকভাবে জাতীয় পার্টি, যদিও নেতিবাচকভাবে, কিন্তু সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জাতীয় পার্টি। এবার আসি কারা ক্ষতিগ্রস্ত হলো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আওয়ামী লীগ। সরাসরি দায়ী না হলেও ভয় দেখানোর হাতিয়ার হিসেবে নাম উঠেছে আওয়ামী লীগের। এতে জনমনে আবারও সেই পুরনো আতঙ্ক জেগে উঠতে পারে। এছাড়া ছোট দল ও বিরোধী জোটগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছিল, তাদের কণ্ঠস্বর এখন স্তিমিত হয়ে যাবে। এখন তারা আবার এক শত্রু নীতিতে বাধ্য হচ্ছে। এছাড়া নুরুল হকের উপর হামলার পর সেনাপ্রধানকে দায়ী করে গণ অধিকার পরিষদের কিছু নেতা প্রকাশ্যে ক্যান্টনমেন্টে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। ক্যান্টনমেন্ট ভাঙার কথা বলা মানে যুদ্ধ ঘোষণা করা। এটি কি সম্ভব? একেবারেই নয়। তাহলে কেন ক্যান্টনমেন্ট ভাঙার কথা বলা হচ্ছে? এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। সেনাবাহিনীকে পরিচিত করা যাতে তারা ভুল পদক্ষেপ নেয়, অথবা সেনাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। এই পরিস্থিতি ঠেকাতে না হলে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে। যদি সেনাবাহিনী ক্ষুব্ধ হয়, তাহলে রাজনৈতিক দলের জন্য যেমন ভালো হবে না, তেমনি গণতন্ত্রেও ঝুঁকির মুখে পড়বে। প্রশ্ন হচ্ছে, জনগণ কি ভাবছে? মানুষ এখন ক্লান্ত। তারা
তারা দেখছে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক গ্রেপ্তার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সহিংসতা, যা সরাসরি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে চিহ্নিত করে। আবার শুনছে আওয়ামী লীগ ফিরছে। তাহলে কি মানুষ আবার ভয় পাচ্ছে, নাকি তারা বলছে যাকেই আসতে দাও, অন্তত শান্তি চাই? এখানে ডক্টর ইউনূসের বড় চ্যালেঞ্জ। ভয়ভিত্তিক রাজনীতি কিছুদিন কাজ করলেও দীর্ঘমেয়াদে জনগণ বিকল্প খুঁজবে। এই হামলার মাধ্যমে ডক্টর ইউনূস সাময়িকভাবে সুবিধা পেলেও খেলা এখানে শেষ নয়। কারণ যদি প্রমাণ হয় এই হামলা পরিকল্পিত বা সরকারের নীরব সমর্থন ছিল, তাহলে তা বিপর্যয় ডেকে আনবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে এই ন্যারেটিভ টিকবে না। অন্যদিকে নুরুল হক নূরের জন্য এই হামলা তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাড়িয়েছে। জুলাই আন্দোলনের নেতা হিসেবে তার পরিচিতি এখন নতুন মাত্রা পেয়েছে। তবে এটি স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে তিনি কিভাবে এই সহিংসতার পর তার রাজনৈতিক অবস্থান কাজে লাগান। বাংলাদেশের রাজনীতি আবার দেখলো ভয় একটি বড় স্লোগান। আওয়ামী লীগ ফিরছে এই স্লোগান এখনকার রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের জন্য লাইফলাইন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই কৌশল কতদিন কাজ করবে? রাজনৈতিক দলগুলো হয়তো আবারও এক হলো, কিন্তু জনগণের মন কি একই থাকবে? যদি না থাকে, তবে নুরুল হকের উপর হামলা থেকে পাওয়া এই সাময়িক সুবিধা মুহূর্তে উল্টো ফল দিতে পারে। তাহলে বলুন, এই হামলার আসল লাভবান কে? ডক্টর ইউনূস নাকি নূর, নাকি পুরো খেলা সাজানো ছিল? জানান আপনার মতামত। জাপা আর গণ অধিকার পরিষদ মানে নূরের পার্টি, এই দুজনের মধ্যে যে সংঘাত এবং ফলাফলে নূরকে আক্রান্ত হয়ে নাক ফাটিয়ে মাথায় আঘাত পেয়ে হসপিটালে শুয়ে থাকতে হচ্ছে, এই একটা অবস্থা তৈরি হয়েছে। এটা তো তার ফিজিক্যাল রিপোর্টের প্রসঙ্গ, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা বুঝতে হলে আপনাদেরকে যেখানে যেতে হবে, যেটা মনে রাখতে হবে, এখন সেই ধরনের কিছু কথা এখন আপনাদেরকে বলবো। আগে বলেছি, এখন আরো পরিষ্কার করে বলবো, আরেকটু পরিষ্কার করে। ঢাকায় রয়ের এজেন্টের নাম হলো রাজেশ কুমার অগ্নিহোত্রী। এই লোকটা পাকিস্তান থেকে বিতাড়িত। তার এজেন্ট পরিচয় যখন প্রকাশ হয়ে পড়ে, তখন এরপরেও হাসিনা আমলে তাকে বাংলাদেশে রেখে দেওয়া হয়েছিল প্রকাশ্যে। হাসিনা পড়ে যাওয়ার পরে তিনি আর বাংলাদেশে থাকার কথা চিন্তা করতে পারেননি, তিনি ফের চলে গেছেন। কিন্তু এজেন্ট এখনো মানে স্টেশন ম্যানেজার উনি এখনো আছেন। উনি সম্প্রতি বাংলাদেশের একজন বাংলাদেশি তার কাউন্টার পার্ট একটা খাড়া করছেন। খাড়া করছেন মানে এটা আগেও ছিল উনি, কিন্তু আগে উনি অ্যাক্টিভ ছিলেন না। সম্প্রতি উনি প্রচন্ড ভাবে অ্যাক্টিভ হয়ে গেছেন। আমি তার নামটাম কিছু বলতেছি না, খালি বলবো ঢাকার রয়ের কাউন্টার পার্ট যা কিছু ঘটনা এখন দেখতেছেন এবং দেখবেন, কতদিন পর্যন্ত তাও বলে দিই। এটা গত কয়েকদিন ধরেন, গত 7 দিন ধরে হচ্ছে প্রবল ভাবে। ধরেন শুরু হিসেবে বলেন যদি যে বুয়েটে ছেলেদের যে মিছিলটা দেখছিলেন, ওটার ভিতরেও আছে। এখনকার থেকে আপ টু অক্টোবর শেষ পর্যন্ত যা যা কিছু ঘটবে বাংলাদেশে, বহু কিছু ঘটবে, এই সব কিছুর পিছনে থাকবেন উনি। উনি এখন ডেসপারেট, যেভাবেই হোক রকে প্রতিষ্ঠা করতে হবে, মানে হাসিনাকে প্রতিষ্ঠা করতে হবে। চিনবেন কি করে কোনটার ভিতরে উনি আছেন? আপনার ফজলুর কথা শুনছেন, ফজলুল আর ওনার ফারাকটা হলো, ফজলু বলতেছে যে খুব ইন্টারেস্টিং কথা, জুলাই আগস্টে কিছু হয় নাই, 2024-এর জুলাই আগস্টে কিছু হয় নাই, ভয় পাও। যদি কিছু হয়ে থাকে তাহলে জামাত ইসলাম করছে। মানে মূল বক্তব্যটা হলো যে কিছু হয় না, এটা ওয়াইপ আউট। হাসিনার পুরে কিছু হয় না, মানে হাসিনার বিরুদ্ধে আপনারা কোনো রাজনৈতিক আন্দোলন, কোনো রাজনৈতিক সমাবেশ, কোনো রাজনৈতিক সোয়াপ সংগঠিত করা, বিপ্লব, অভ্যুত্থান, যা কিছু বলেন না কেন, এগুলো কিচ্ছু হয় নেই। এটা হচ্ছে মূল বক্তব্যটা রয়েছে। এবার আসুন এরপরে, এবার এই জন্য বলছে যে একবারে তো আবার ডাহা এরকম বলে দিলে তো বিশ্বাস করো না, মিছা কথা পেলে। তখন বলতে যদি কিছু হয়ে থাকে এবার ওটাকে একাই লাগিয়ে দিলাম, ওটা জামাতি, ওটা শিবির করছে। এটা ছিল ফজলুর বক্তব্য। এই বক্তব্যটা, এই স্টেশনশিপের কাউন্টার যে বাংলাদেশের কাউন্টার যে, তার বক্তব্যটা হলো মজার। তিনি এইসব জামাতটা আমাদের দাঁত টানেন না, তিনি বলতেছেন কিচ্ছু হয় নাই, স্ট্রেট। আমি বলছি তাই, জুলাই আগস্টে কিছু হয় নাই। ইন্টারেস্টিং একটা প্রকাশ হয়েছে তার বই প্রকাশ, মানে প্রকাশিত চিহ্ন। উনি এনসিপির উপর প্রচন্ড খেপা, প্রচন্ড। পারলে এটিকে এরকম ভাবে মুসলায় ফালাই দেন, দুয়ে মুসলে সাফা করে দিতে চান, নাম শুনতে পারেন না উনি। এবং খুব সম্ভবত এনসিপির জন্য রেজিস্ট্রেশন না পায়, নির্বাচন কমিশন তার ব্যবস্থা উনি করবেন, এত উনি ডেসপারেট এনসিপির ব্যাপারে। এনিওয়ে, ওনার ছাড় কথাটা হলো এই যে এখানে কিছু হয় নাই,
কেন এই অবস্থান? এই অবস্থানটার পিছনের সম্ভবত কারণটা হলো যে ওই 1400+ হত্যার যেসব মামলাগুলো আছে এগুলাকে ওয়াইপ আউট করতে গেলে, মুছে দিতে গেলে পরে এইটা ছাড়া পথ নেই আসলে। ফলে নতুন বয়ান লাগবে তার। আর এই বয়ানকে কেন্দ্র করে তার সাথে আমাদের অগ্নিহোত্রীর সঙ্গে যে সম্পর্কটা তার হয়েছে, হওয়ার পিছনে মূল কারণটা হলো এটা। এইবার এটার জন্য অগ্নিহোত্রীর অ্যাসাইনমেন্টটা হলো যে আমাকে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করে দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া আমরা বাংলাদেশের কোনো পার্টিকে বিশ্বাস করবো না, করি না। বাট ভাবে সবার সাথে সম্পর্ক থাকবে আমাদের, কিন্তু কাউকে বিশ্বাস করি না। ওকে, এই জন্য আমাদের ব্র্যান্ড বক্তব্য হচ্ছে ভারতের কনস্টিটিউশনে হাত দেওয়া যাবে না। এই জন্য এটার সঙ্গে মিল পাবে না আবার কার এই যে বাংলাদেশের যে কাউন্টার পার্টের কথা বললাম, তার বক্তব্যে মানে সে যেখানে যেখানে বক্তব্য দিয়ে বলবে যে ভারতের কনস্টিটিউশনের পক্ষে কথা বলবে, তাহলে বুঝবেন যে এটার ভিতরে তার হাত আছে। তো কালকে যা যা কিছু দেখছেন, মানে কবে বলেছি আমি বলেছি ওই বইটা চ্যানেল তো জানি না যে তারা এটা ফেরা করছে। ওরা ভাবতেছে যে ওদেরকে হেল্প করতেছে খুব রেডিক্যাল আন্দোলন করার জন্য, এই হলো ওটা আসল। কিন্তু এটার ভিতর দিয়ে যে ঢুকে বসে আছে, এদের সাহেব ঢুকে বসে আছে, তো জানি না তারা। ফলে যে কোনো কিছুকে ধ্বংসাত্মক ভাবে প্রেজেন্ট করা, এটা হলো এখন এই ঢাকার এজেন্ট কাউন্টার পার্ট যেটাকে বলছি আমি, তার প্রধান কাজ হলো এটা। তার সার কথা হলো জুলাই কিছু হয় না, এটা থেকে বুঝবে। আর ভারতের কনস্টিটিউশন আমাদের আসল জিনিস। এবার দেখেন এর সাথে সালাউদ্দিনের কথা মিলান, আপনার ফখরুলের কথা মিলান, মিলবে। আমির খসরুর কথা মিলান, মিলবে। দেখেন এই ইয়েটা এখন এত অ্যাক্টিভ যে ডাইন বা কোনো দিকে তাকানোর অবস্থা সে নাই। ডেসপারেট, এত ডেসপারেট কোনো মুভ এর আগে কোনো এজেন্টকে করতে দেখা যায় না। নিয়মিত তাদের মধ্যে কথা হচ্ছে এবং এই পরিকল্পনাগুলো তারা নিচ্ছে। এই পরিকল্পনায় আরেকটা পার্ট হলো, যেমন মনে করেন যে প্রথম আলো ডেসপারেটনেসটা খেয়াল করেন। গতকালকে ছিল, আগের দিন যেটা বলেছিলাম আপনাদেরকে আমি, ওই যে মঞ্চ একাত্তরের নামে যে 15-16 যে কোর্টে গিয়া ধরা খাইছে, তাদেরকে জেলে পাঠাই দেওয়া হয়েছে। প্রথম আলো ডেসপারেটনেসটা দেখেন, ওরা একটা ভিডিও করছে, যদ্দূর পারছে 3-4টা লোকের লাইভ খোঁচায় প্রশ্ন করে তাদের কাছ থেকে, তাদের উকিলের কাছ থেকে বক্তব্য নেওয়া হয়েছে। কালকে প্রথম আলো এই কাজটা করছে। তার জন্য তাদের কাছে খুব বিখ্যাত একটা লোক, ইউনিভার্সিটি টিচার লতিফ সিদ্দিকীর উকিল, ইম্পর্টেন্ট লোক। ফলে একটা পত্রিকার উছিলায়, একটা মিডিয়ার উছিলায় এই জামা গায়ে দিয়ে যতটা সম্ভব হাসিনার পক্ষে কাজ করা যায়, তা ডেসপারেটলি করেছে। প্রথম আলো দিক থেকে দেখলে এটা খুব ডেসপারেট মুভ, বিরাট রিস্কি কাজ করছে একটা। এর জন্য পত্রিকার উপরে পত্রিকা বন্ধ হয়ে যেতে পারে, পাবলিক মিছিল করে যে পত্রিকা হামলা দিয়ে ফেলতে পারে। এই সব কিছু যা যা সম্ভাবনা আছে সব মাথায় রেখেও তারা এত বড় একটা সার্ভিস দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের হিস্ট্রিতে কোনো মামলায় তার উকিলদেরকে এইভাবে পত্রিকার জেরা করছে, আর উকিলরা আরো স্বেচ্ছায়, দিস ইজ কমপ্লিটলি অ্যারেঞ্জড, বোঝা যাচ্ছে। ইভেন তারা ভিতরে ঢুকে আছে, পুলিশের গাড়ির ভিতরে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নুরুল হক নূরের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলাটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। এই হামলার তীব্র নিন্দা জানাই অবশ্যই, এবং একই সাথে বলবো যেই ব্যক্তি লাল টি শার্ট পরিহিত, এই ব্যক্তি ওইখানে কি করছিল, কিসের জন্য গিয়েছিল, ইনি যদি আসলে প্রশাসনের কোনো ব্যক্তি না হয়ে থাকে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সেই লোক কোনো প্রশাসনের লোক নয়, সে কোনো পুলিশের সদস্য কিংবা ডিবির কোনো লোক নয়, কিন্তু রাশেদ খান দাবি করছে তিনি একজন পুলিশ কনস্টেবল। কিন্তু পুলিশের তরফ থেকে এটি নাকচ করে দেওয়া হয়েছে, বলেছে যে সে পুলিশের কেউ নাই বা পুলিশ সদস্যের কেউ নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে যদি কেউ নাই হয়, তাহলে বিনা কারণে গিয়ে ভিপি নূরের ওপরে এভাবে অতর্কিত হামলা চালালো, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না? তাকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, সাজা দিতে হবে, তাকে শাস্তির মুখোমুখি করতে হবে অবশ্যই। কত বড় দুঃসাহস একটা ভেবে দেখেছেন? মানে কি চলছে দেশে? সেনাবাহিনী ভিপি নূরের ওপরে লাঠিচার্জ করছে, পুলিশ লাঠিচার্জ করছে, এবং তার মধ্য থেকে এই টি শার্ট পরা এই ব্যক্তিটি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপরে বেধড়ক মারধর করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত, আপনারা কি বলতে চান এই ঘটনার প্রেক্ষিতে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ করছি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।